নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা। আর আজকে আপনারা আমার সাথে দেখছেন ভোট বাংলা। রাজ্যের রাজনীতি এখন সরগরম, একে অপরকে দোষারোপের পালা। সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সবাই কিন্তু মাঠে নেমে পড়েছে। সে কি বিজেপি হোক, সে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সবাই মাঠে নেমে পড়েছে। এখন রাজ্য দখলের লড়াই। মাসনদ মুখ্যমন্ত্রিত্ব কে হবে, মুখ্যমন্ত্রী কে হবেন আগামী দিনে, তার লড়াই। তো আজকে ময়নাগুড়িতে মমতা ব্যানার্জি গিয়েছিলেন ভোট প্রচারে। তার প্রচুর বক্তব্য আমরা শুনবো এবং সেই বক্তব্যগুলো কী কী, তার পয়েন্ট ওয়াইজ আমরা সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে তিনি ময়নাগুড়িতে গিয়ে বিজেপিকে দুষলেন, তার সাথে মেলালেন একমাত্র নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনটা কি রাত্রিবেলা সব কিছু কারচুপি করে কাজ কারবার করছে, তারা নাকি ক্লিয়ার কোনো কাজ করছে না। এবং তিনি এটাও বললেন যে সেনাবাহিনী পাঠিয়ে, সিআরপিএফ বা সেনাবাহিনী পাঠিয়ে তারা বাংলা দখল করার চেষ্টা করছে এবং সেই সিআরপিএফ নাকি বিজেপির ঝান্ডা লাগাচ্ছে কোথাও কোথাও। এরকম দোষারোপ কিন্তু তিনি নির্বাচন কমিশন এবং সেনাবাহিনীর উপর করলেন। এবং তিনি এটাও বললেন যে বিজেপি এবং নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানোর জন্য মরিয়া হয়ে যা যা করার গণতন্ত্র সমস্ত কিছু দিক ভেঙে সেগুলো করার চেষ্টা করছে। আসুন শুনে নিই ময়নাগুড়িতে তিনি প্রথম যে পয়েন্ট, ব্রেক থ্রু পয়েন্ট, তিনি কি বললেন বিজেপি এবং নির্বাচন কমিশন। শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? শুনলেন তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিয়ে কি দোষারোপ করলেন, যে তারা তলে তলে আঁতাত করেছে তৃণমূলকে হারানোর জন্য। কিন্তু এটা কখনই সম্ভব হওয়া পসিবল না যে তৃণমূলকে এইভাবে হারানো যাবে না, কারণ মা মাটি মানুষ এবং সমস্ত মানুষ নাকি ওনার সাথে আছেন বলে তিনি দাবি করেছেন। সেকেন্ড পয়েন্টটা কি বললেন উনি? সাপ্লিমেন্টারি লিস্ট। যে মধ্যরাতে বিজেপি নাকি মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বার করছে, মানে কোনো টাইম নেই। শুক্রবার মধ্যরাতে একটা লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো। সেই লিস্ট নিয়ে তিনি বক্তব্য রাখলেন যে এগুলোতে নাম বাদ দেওয়ার একটা কৌশল, এবং এত তাড়াতাড়ি করে সব কিছু লিস্ট বার করে এত তাড়াতাড়ি কী করে সম্ভব হয়। তিনি এটাও দাবি করলেন যে উনি যতদিন ধরে বেঁচে আছেন পশ্চিমবঙ্গে কখনো এনআরসি বা ডিটেনশন সেন্টারে যে কাজকর্মগুলো হয় আর কি, মানে এনআরসি উনি করতে দেবেন না বা সিএ করতে দেবেন না, মানে এখানের মানুষকে ডিটেনশনে পৌঁছানোর কোনো চান্স উনি দেবেন না যতদিন পর্যন্ত উনি বেঁচে আছেন। সেটা উনি একদম মানুষকে জানালেন এবং পশ্চিম মানুষকে ওই ময়নাগুড়িতে দাঁড়িয়ে উনি জানালেন যে কখনো এনআরসি এখানে অ্যাপ্লাই করতে উনি দেবেন না। আর সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে অবশ্যই আমি শুনবো যে আমাদের প্রতিনিধি ঐরিপা কিছু ডেটা কালেকশন করেছে, ওনার কাছ থেকে শুনে নেবো। আমাদের আরও নিজের প্রতিনিধি ঐরিপা। হ্যাঁ বিপ্লব স্যার, একদমই স্যার, আপনি যেটা বললেন এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে কিন্তু একগাদা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে মানুষ বিক্ষোভ করছেন। ইতিমধ্যে জানতে পেরেছি যে এই যে 30 লক্ষ বা 40 লক্ষ যে লিস্ট প্রকাশ হয়েছে তাদের মধ্যে যাদের নাম নেই তারা কিন্তু বলছে তারা বিক্ষোভ করছে। বসিরহাটের একটি এলাকাতে আমরা জানতে পেরেছি এতক্ষণে, সেই ছোট এলাকার মধ্যে 340 জন মানুষের নাম নেই। সেই মানুষরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে এবং আরও এক জায়গাতে একটি মানুষ তো সুইসাইড করেছেন। এই যে অ্যাডজুডিফিকেশনে মানুষের নাম নেই সেই নিয়ে উদ্বেগ সৃষ্টি, বা আরও একটি ইলেকশন কমিশন জানিয়েছেন যাদের নেই অর্থাৎ যারা এক্সক্লুডেড ভোটার তারা আবার ট্রাইব্যুনালে তাদের নাম জারি করে তাদের আবার হবে। তো এই ধোঁয়াশা সৃষ্টির এই যে মানুষের এত একটা কষ্ট বা এতটা একটা হয়রানি, এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট হাইলাইট হচ্ছে এবং মানুষের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করছে। শুনলেন ঐরিপা কি বললো। এরপর আসি ওনার তৃতীয় যে মুদ্রা ছিল, যে মেন পয়েন্ট তৃতীয়, এলপিজি গ্যাস। কে প্রথমে আমরা যখন ছিলাম, মানে বহু বছর আগে যখন অন্য সরকার ছিল বিজেপির আগে, তখন 400 টাকা গ্যাসের দাম ছিল। এখন সেই গ্যাস দাঁড়িয়েছে 1300-1400 টাকা। এখন মানুষ
দিনের পর দিন গ্যাস বুক করে গ্যাসের যে বুকিং যে সময়সীমা সেটা বারবার বাড়া কমা করছেন। মানুষ গ্যাস পাচ্ছে না, রান্না করবেন কি করে, গ্যাসের দাম বাড়ছে। নিত্য নৈমিত্তিক যে আমাদের একটা এসেনশিয়াল, এটা একটা কমোডিটির মধ্যে পড়ে, তা সেই গ্যাস নিয়ে উনি বললেন যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এলপিজির গ্যাস দাম বাড়ছে। ওই এলপিজি গ্যাস নিয়ে উনি কি বললেন আসুন সেটা শুনুন। গ্যাস পাবে না, জিনিসের দাম এত আকাশ ছোঁয়া, 1000 টাকা করে খরচা করে আধার কার্ড করলো, আর এখন বলছে ভোটার অধিকার, নো আধার, নো পাপা, আধার কার্ড নো পাপা, আধার কার্ড গণতান্ত্রিক অধিকার নো পাপা, আধার কার্ড মানুষের সম্পত্তির অধিকার নো পাপা, ভোটার অধিকার কারা, ইয়েস পাপা। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। শুনলেন গ্যাস নিয়ে উনি কি বললেন। এরপর উনি পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে কিছু কথা বললেন, যে বিজেপি প্রচুর পরিমাণ বাইরের থেকে ভাড়া করা গুন্ডা নিয়ে আসতে পারে, তারা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতে পারে, তারা ভোটের সময় অনেক কিছু দুষ্টুমি করতে পারে, এরকম কিন্তু ইঙ্গিত অনেকগুলো দিলেন। আর সেই মুহূর্তে উনি মানে পশ্চিমবঙ্গের যারা নারী সেই মহিলাদের বললেন যে তোমরা এগিয়ে থাকো। কারণ উনি বললেন যে মহিলাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। কারণ উনি আর একটা কথা বললেন যে রাঁধে সে চুলো বাঁধে, মানে ইঙ্গিত দিলেন যে মহিলারা যেন আরও বেশি অ্যাক্টিভ থাকে, কারণ সামনের সারিতে তারা যেন এগিয়ে থাকে, যাতে বিজেপির কোনো রকমের আক্রমণ ভোটের সময় সেটা প্রতিহত করা যায় বা প্রতিরোধ করা যায়। সেই বিষয়ে উনি কি বলেন এবার শুনেই চলুন। থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাঁধে, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে, 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। শুনলেন মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি ময়নাগুড়িতে গিয়ে রাজনৈতিক যে সম্মেলন করলেন, আজকে ভোটের যে দামা বেজেছে সেই বিষয়ে মমতা ব্যানার্জি তার পার্টির হয়ে, তৃণমূল পার্টির হয়ে তিনি তার বক্তব্য রাখলেন। এরপর আমরা শুনে নেব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনিও আজকে রামনগরে পার্টির মিটিং ছিল, সেখানে গিয়েও তিনিও কিন্তু পার্টির মিটিং করেছেন এবং জনসমক্ষে তিনি এসছেন এবং তিনি তার অনেকগুলো বক্তৃতা সেখানে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে এইবারের ভোটে 2016 থেকে কিছু সিট পেয়েছিল 2টো, তারপর সিট হলো 22টা 23টা, তারপর 70টা। তিনি এবারে বলেছেন যে এবারে পশ্চিমবঙ্গের 2026 বিধানসভার ভোটে বিজেপির সিট 177 বেশি হবে বা কম হবে না। মানে তিনি একটা ম্যাথামেটিক্স কোশ্চেন নিয়েছেন, একটা কোশ্চেনই তিনি অন্তত বলছেন যে ক্যালকুলেশন করে নিয়েছেন এবং তার গণনা অনুযায়ী বা তার সমীক্ষা অনুযায়ী, শুভেন্দু অধিকারীর সমীক্ষা অনুযায়ী তিনি দাবি করছেন যে বিজেপি এবার 2026 বিধানসভায় 177টা সিট মিনিমাম পাবেই, তার থেকে বাড়বে, তার থেকে নিচে যাবে না। আসুন শুনে নিই শুভেন্দু অধিকারী কি বলছেন রামনগরে। সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে, রেকর্ড করুন আমার কথা। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন তার সিট সমীক্ষা নিয়ে বা তার সিট ক্যালকুলেশন নিয়ে। এরপর তিনি পরিষ্কার সোজাসুজি আঘাত হানলেন মমতা ব্যানার্জির দিকে, মুখ্যমন্ত্রীর দিকে শুভেন্দু অধিকারী সরাসরি আঘাত হানলেন। তিনি বললেন যে আগের বিধানসভায় আমি কথা দিয়েছিলাম না যে মমতা ব্যানার্জিকে হারিয়ে আমি বাড়ি পাঠাবো, তো হারিয়ে বাড়ি পাঠিয়েছি। তো এবারে মমতা ব্যানার্জিকে উনি দাবি করলেন যে এবারে মমতা ব্যানার্জিকে তিনি শুধু হারাবেন না, তিনি ভবানীপুরে
মমতা ব্যানার্জির ঘরে তাকে বহু ভোটে হারাবেন। ভাবতে পারছেন, তিনি সোজাসুজি কিন্তু মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করলেন। আসুন শুনে নিই মমতা ব্যানার্জি সম্পর্কে তিনি ভবানীপুর সম্পর্কে কি বললেন। নন্দীগ্রামে এসেছেন, হারিয়ে পাঠাবো। এবারে বলে গেলাম ভবানীপুরে আপনাকে হারাবো। হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। শুনলেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সম্পর্কে কি বললেন। এরপর তিনি আরেকটা পয়েন্ট তুলেছেন তার বক্তৃতার মাধ্যমে এসআইআর নিয়ে। তিনি বললেন তিনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সব কিছু এইসব জাতীয় মানে ড্রামাটিকভাবে তিনি এপিগ্রামভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করছেন তার পাবলিকের সামনে, তার কর্মী সমর্থকদের সামনে মিটিংয়ে। তিনি বলেছেন ব্রেকফাস্টে 58 লাখ বাদ, মানে উনি ব্রেকফাস্টে 58 লাখ খেয়ে নিয়েছেন। মানে তারপর বললেন যে উনি মানে কি বলবো যে লাঞ্চ করতে গিয়ে 28 লাখ বাদ, এরকম করে একটা হিসাব দিলেন যে লাস্ট পর্যন্ত ডিনারে চিনেবাদাম আর ওই মানে বাদাম চিনেবাদাম চা এসব পড়ে আছে। এসব জাতীয় মানে কি বলবো যে একটু ব্যঙ্গাত্মকভাবে অনেক কিছু কথা উনি বললেন। তাহলে উনি কি বোঝাতে চাইলেন? উনি কি বোঝাতে চাইলেন যে বিজেপি কে কাজটা করছে? মানে এসআইআর এর যে এইসব ফরম্যাট এগুলো তো মানুষের মনে তো নেগেটিভভাবে যাবে। মানে আমার যেটা মত যে এই যে এই কথাগুলো বা এই বক্তৃতাগুলো বলে উনি কি বোঝাতে চাইছেন যে যারা ভোটে যোগ্য আছে, যারা ভোট দেওয়ার যোগ্য তাদের নামগুলো বাদ দিয়ে তিনি কি বিজেপির একটা যে চেহারা বা নির্বাচন কমিশন বিজেপির যে আঁতাত সেটা কি উনি প্রকাশ করতে চাইছেন? সেটা আমাদের জানা নেই। সেটা কি বলতে চাইছেন? উনি এই বিষয়ে কি বলেন যে 79 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ গেছে, আরও কত যাবে। উনি বলেন আমি বলেছিলাম না যে দূষিত ভোটার প্রচুর ঢুকে গেছে। উনি দাবি করছেন যে এগুলো সব দূষিত ভোটার বা এগুলো অযোগ্য ভোটার বা এগুলো বহিরাগত বা অনুপ্রবেশকারী ভোটার, তাই সেগুলো বাদ গেছে এবং এই ভোটারগুলো তারা ভোট দিতে পারবে না। তার সেই জায়গায় উনি দাঁড়িয়ে বলতে চাইছেন যে উনি এই জায়গাতে বিজেপির যে শক্ত মাটি আরও শক্ত হয়ে যেতে পারে। আসুন শুনে নিই যে উনি এসআইআর নিয়ে আর ওই ব্রেকফাস্ট চিনেবাদাম নিয়ে কি বললেন, শুনে নিই। দূষিত জল ছিল প্রথম রাউন্ড ব্রেকফাস্টে গেছে কত 58 লাখ, লাঞ্চে কত গেছে 7 লাখ, এখনো ডিনার হয়নি। সন্ধ্যাবেলা লিকার চা আর চীনা বাদাম হয়েছে, তাতে 32 লাখের মধ্যে 14 লাখ চলে গেছে। আরো বাকি কত 28 লাখ। তাহলে এই মুহূর্তে কত গেছে 79 লাখ, তাই তো? মনে আছে তো আমার কথাগুলো আগে? আমি আর বলছি না, সমাজদার কা তো ইশারাই কাফি হয়। লাস্টে যেটা একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা আবার তিনি বললেন, যেটা মানে হিন্দু মুসলিম নিয়ে একটা তিনি কথা বলতে চাইলেন, যেটা ওনার বক্তব্যে যে 100টা মুসলিম জায়গাতে যদি কোনো একটা পাড়াতে 100 মুসলিম বসবাস করে সেখানে একটা ভোট হয়তো হিন্দু পেতে পারে বা বিজেপি পেতে পারে। মানে উনি হিন্দু মুসলিমের তুলনা বা বিজেপি পেতে পারে, মানে একটা পাড়াতে 100 মুসলিম বাস করে সেখানে বিজেপি হয়তো একটা ভোট পেতে পারে, এটা উনি বলতে চাইলেন। কিন্তু উনি তারপরে বললেন যে যদি 100টা হিন্দু পাড়াতে 100 হিন্দু বাস করে তাহলে যেন 100 ভোটেই বিজেপি পায়, মানে সমস্ত হিন্দু ভোট যেন বিজেপি পায়। ওনার এটা দাবি এবং উনি এটা পাবলিকের সামনে এটা উনি বলার চেষ্টা করলেন যে 100 ভোটের মধ্যে যেন ভোটটা না মানে ভাগাভাগি হয়। মানে উনি বলতে চাইলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, যেটা আমাদের বিহারে গিয়ে মোদিজি বলার চেষ্টা করেছিলেন, সেই স্লোগানটাই কিন্তু উনি এখানে প্রতিধ্বনি করলেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে। আসুন শুনে নিই যে হিন্দু মুসলিম মানে এই সম্প্রদায় নিয়ে বা ভোট নিয়ে বাটেঙ্গে কাটেঙ্গে নিয়ে উনি কি বলতে চাইলেন। যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট ওরা পায়, সনাতনী বুথে 100তে 100টা আমরা পাবো না কেন? পাবো না কেন? ঐক্যবদ্ধ হতে হবে, বাঁটনা মাত বাটেঙ্গে তো কাটেঙ্গে, তাই তো? একদম সবাই এক হয়ে ভোট করবেন, কে কোথায় প্রার্থী দেখবেন না। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সনাতনী সরকার তৈরি করতে হবে বাংলায়, যে সরকার পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ দেবে, 1,20,000-তে বন্ধ বাড়ি হয়। শুনলেন
তাহলে এই হলো ভোট, ভোটের দামামা মানে পুরো ভোট বাংলাতে আমরা যে ভোট বাংলা অনুষ্ঠানটা করছি, তার মানে এটা বোঝা যাচ্ছে দুই পক্ষই যুযুধান, দুই পক্ষই কিন্তু ভোট নিয়ে একদম সরগরম, মানে একে অপরকে দোষারোপের পালা শুরু। উন্নয়নের কিন্তু আমরা সেরকমভাবে উন্নয়ন কী হয়েছে না হয়েছে এই নিয়ে যে ম্যাথামেটিক্স পাবলিকের সামনে গিয়ে যে উন্নয়ন নিয়ে কথা বলবো, সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও মমতা ব্যানার্জি কিন্তু কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে গর্বশ্রী বলেছেন যে এগুলো আমাদের গর্ব, আর একাধারে কিন্তু শুরুতে বলেছেন যে স্বাস্থ্যসাথী থেকেও টাকা পায় না, আয়ুষ্মান ভবন নিয়ে আসবো যদি আমরা ফিরে আসি, আমরা ফিরে এলে যারা চাকরি 5 বছর ধরে যারা বেকার, যারা চাকরি পায়নি তাদের বয়সসীমা আরও 5 বছর বাড়িয়ে দেবো। তো এই যে প্রতিশ্রুতির খেলা, এই যে প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কথা বলার খেলা, এই খেলা চলতে থাকবে আর ভোট বাংলা ততদিন চলতে থাকবে। দেখতে থাকুন ভোট বাংলা, আবার নতুন নতুন খবর নিয়ে আসবো আপনাদের সামনে আরও নিউজ বাংলায়।